শেষ চৈত্রের ঘ্রাণ। লিখেছেন নূরজাহান আক্তার আলো। পর্ব 1। আর করব না শুদ্ধ ভাই, ভুল হয়ে গেছে আমার, এবারের মতো মাফ করে দেন, জীবনে আর অবাধ্য হব না আপনার। উক্ত কথাটি বলতে বলতে প্রাণপণে ছুটছে শীতল। তার পেছন পেছন চালাকাঠ হাতে তেড়ে আসছে শুদ্ধ। ঘামে ভিজে আছে পরনের টি শার্ট। মুখভঙ্গি অত্যন্ত গুরুগম্ভীর। দৃঢ় কপাল ও ঘাড় বেয়ে ঝরে যাচ্ছে চিকন শুরু ঘাম। এই মুহূর্তের আগে দিকশূন্য সে, জেদ চেপেছে শীতলকে উচিত শিক্ষা দেওয়ার। সে ঢাকা থেকে বাড়ি এসেছে আজ প্রায় 3 দিন হলো। 3 দিনই সে খেয়াল করছে শীতল কিছু একটা লুকাচ্ছে। কি লুকাচ্ছে সেটা গতকাল রাতেও ধরে ফেলেছে। সেই সঙ্গে নজরে পড়েছে শীতলের পদে পদে উড়নচণ্ডী ভাব, সব কিছুতে গা ছাড়া মনোভাব ও লাগাম ছাড়া কথাবার্তা। আর এগুলো সে মোটেও পছন্দ করে না, তাই বরদাস্ত করার প্রশ্নই আসে না। কারণ এই 3টে বৈশিষ্ট্য বকে যাওয়ার প্রধান কারণ। আর তার মতে কারো ভুল শুধরে দেওয়ার পরেও যদি সে বারবার একই ভুল করে, তার পানিশমেন্ট আপনা আপনি ফরজ হয়ে যায়। শীতলেরও তাই হয়েছে। সময় এসেছে শক্ত হাতে তার লাগাম টেনে ধরার। আজ সেও আর দেরি করল না। সঠিক মানুষকে সঠিক পন্থায় সঠিক পানিশমেন্ট বুঝিয়ে দিতে চালাকাঠ হাতে সামনে এগিয়ে গেল। কিছুক্ষণ আগের ঘটনা। তখন সকাল 6:30। ঘুম থেকে উঠে পরিপাটি হয়ে বাগানে এসেছে শীতল। পরনে গোলাপি রঙা নতুন 3 পিস। লম্বা কালো চুলগুলো সযত্নে বেনুনি করে সামনে এনে রাখা। মনটা বেশ ফুরফুরে। ঠোঁটে মিষ্টি হাসি, স্নিগ্ধ মুখখানায় অপার মায়া, ডাগর ডাগর নেত্রজোড়ায় আনন্দের রেশ। এত খুশির কারণ নেই, তবুও সে খুশি। কারণ গোমরা মুখে থাকতে ভালো লাগে না তার। 2 দিনের ছোট এই জীবনে 1.5 দিনই যদি মন খারাপ করে থাকে, তাহলে হেসে খেলে জীবন উপভোগ করবে কখন? এটাই তো সময় জীবন উপভোগ করার, মুক্ত পাখির ন্যায় স্বাধীন মনে উড়ে উড়ে ঘুরে ঘুরে বেড়ানোর। মনে মনে এ কথা ভেবে ঠোঁটে হাসি এঁটে আশেপাশে তাকালো। একটু দূরে দারোয়ান কাকা মেইন গেটের সঙ্গে লাগোয়া ছোট ঘরে নাক ডেকে ঘুমাচ্ছে। দলে দলে পাখিরা নিজস্ব স্বরে ডেকে জানিয়ে দিচ্ছে সকালের আগমনী বার্তা। সে কয়েক ধাপ এগিয়ে দৃষ্টি ছুড়ল মেইন গেটের ওপাশে। সামনে রাস্তা দিয়ে 2-1জনকে হাঁটতে দেখা যাচ্ছে। তাদের পাশ কাটিয়ে রিকশা টুংটাং শব্দ আসছে যাচ্ছে নিজস্ব গন্তব্যে। গেটের আশেপাশে কাউকে না দেখে সে দীর্ঘশ্বাস ছাড়ল। কিছুক্ষণ আগে বেলকনিতে দাঁড়িয়ে দেখছে শুদ্ধভাই জগিং করতে বের হয়েছে। যদিও ওনার ফিরতে দেরি হয় প্রায় দিন, তারপরও একটু সতর্ক থাকা ভালো। আর যে কটা দিন থাকবে অবশ্যই চোখ কান খোলা রেখে চলতে হবে। কারণ এই লোকের শকুনের মতো তীক্ষ্ণ দৃষ্টি, শেয়ালের মতো ধূর্ত বুদ্ধি। সহজেই চোখ ফাঁকি দেওয়া যায় না। কিভাবে যেন সব বুঝে যায়। একবার যদি তার উদ্দেশ্যের ব্যাপারে বুঝতে পারে, তাহলে খবর করে ছাড়বে। এসব ভাবনার ছেদ ঘটিয়ে আর না দাঁড়িয়ে নিজের কাজে লেগে পড়ল। ফোনটা সঠিক স্থানে রেখে আলতা পরা খালি পায়ে ঘাসের ওপর হেঁটে একটি ভিডিও ধারণ করলো। চমৎকার হয়েছে ভিডিওটা। গাছের ফাঁক ফোকর দিয়ে সূর্যের নরম আলো ঘাসে পড়ায় নজর কাটছে বেশি। তাও একটু এডিট করে একটা হিন্দি গান লাগিয়ে নিলেই হবে। সকালের দিকে রান্নাঘরে তাড়া থাকায় বাড়ির গৃহিণীরাও বাগানের দিকে আসে না, আর ছোটরা 7টার পর ঘুম থেকে ওঠে। এই সুযোগে সে বাগানের ফুলের সঙ্গে গাছের সঙ্গে হেলান দিয়ে ঘাসের ওপর বসে এক এক পোজে এক এক রকমের ভিডিও নিল। ভিডিওগুলো আর তার মন মতো হওয়ার আর হাসি লেপ্টে রয়েছে অধর জুড়ে। ভিডিওগুলো দেখতে দেখতে ভাবলো লাস্ট আরেকটা ভিডিও নিয়ে চলে যাবে। ঘড়ির কাঁটা তখন টিক টিক করে এগিয়ে যাচ্ছে 8-এর ঘরে। যমরাজের ফেরারও সময় হয়ে গেছে। তাই সে দ্রুত চুলের বেনুনি খুলে খোলা চুলে পোজ নিয়ে দাঁড়িয়ে সামনে তাকাতেই বরফের ন্যায় জমে গেল। তার থেকে কয়েক হাত দূরে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে শুদ্ধ ভাই। ওহ যা, ধরা পড়ে গেল। এখন কি বলবে সে উপায় না পেয়ে গাল ভর্তি হেসে বলল, হে হে, ভালো আছেন শুদ্ধ ভাই? জগিং সেরে ফেললেন? তুই এখানে কি করছিস? এমনি হাঁটাহাঁটি করছিলাম আর কি। হাঁটতে গেলে পায়ে আলতা পরতে হয়? গরম লাগছিল, যা
গরম। আলতা আলতা তো রাতেই পড়েছিলাম। শুদ্ধ আর একটা কথাও ব্যয় করলো না, শুধু এদিক ওদিক তাকিয়ে কিছু একটা খুঁজতে লাগলো। পেয়েও গেল কাঙ্ক্ষিত জিনিসটি। সে একটু গিয়ে অনুষ্ঠানের জন্য আনা চেলাকাঠের স্তূপ থেকে তড়িৎ গতিতে চেলাকাঠ হাতে তুলে নিল। শীতল ভয়ার্ত চোখে তাকালো। হাত দুটো থরথর করে কেঁপে উঠল। মস্তিষ্ক সংকেত পাঠালো, এর মতিগতি সুবিধার নয়। পালা শীতল, পালা। অবস্থা বেগতিক বুঝে সে ফোনটা ফেলে প্রাণপণে দৌড়াতে শুরু করলো। আর মুখে বলতে লাগলো, আমি কিছু করিনি শুদ্ধ ভাই, ছেড়ে দেন, মরে যাব ওটা দিয়ে মারলে। সকাল সকাল মিথ্যা বলায় রাগে কোনো উত্তর করলো না শুদ্ধ। তবে ওর মুখ দেখে মনে হলো ধরতে পারলে খবর আছে। এদিকে প্রত্যেকে দিনের মতো ঘড়ির কাঁটা 8-এর ঘরে পৌঁছানো মাত্রই ব্রেকফাস্ট করতে বসেছে বাড়ির কর্তা ও তাদের সন্তানেরা। সামনের চেয়ারে বসেছেন সারাফাত, শাওয়ান ও শাহাদাত চৌধুরী। এরপরে সায়ন, শখ, সৃজন, সাম্য ও স্বর্ণ। আরও 3টে চেয়ার ফাঁকা, সেখানে বসবে শুদ্ধ, শীতল আর শতরূপা। একটু পরে শতরূপা চৌধুরীও এসে বসলেন। পেশায় তিনি আইনজীবী। উপশহরে থাকেন নিজস্ব ফ্ল্যাটে। একমাত্র ছেলে রুবাব কবির পেশায় মেরিনার। বছরে একবার ছুটিতে আসে। বর্তমানে মাঝ সমুদ্রে থাকায় যোগাযোগ হয়নি কয়েকদিন যাবৎ। এখানে উনি মাঝে মাঝে আসেন ভাই ভাবি ভাইপো ভাইজিদের সঙ্গে সময় কাটাতে। সবাই এসেছে, শুদ্ধ আর শীতল শুধু অনুপস্থিত। ওদেরকে ডাকতে স্বর্ণ কেবল উঠে দাঁড়াতে বাইরে থেকে ধরপড় করে ছুটে আসতে দেখা গেল শীতলকে। শীতলের পেছনে শুদ্ধকে দেখে সকলেই হতবাক, বিশেষ করে তার হাতের মেহগনি গাছের মোটা চেলাকাঠ দেখে। বিস্ময়ে খই হারিয়ে ফেলেছেন সকলে। একটুকু মেয়েকে চেলাকাঠ দিয়ে মারতে পেরেছে? মারলে মেয়েটা বাঁচবে? কি এমন বড় অপরাধ করেছে চেলাকাঠ দিয়ে মারতে হবে? তবে শুদ্ধ রেগে আছে দেখে সীতারা চৌধুরী আগে ছুটলেন ছেলেকে বাঁচাতে। চেলাকাঠ দেখে বুঝতে বাকি নেই শীতল আবার কোনো কাণ্ড ঘটিয়েছে, নয়তো ছেলেটা হঠাৎ রাগলো কেন? এখন যদি রাগের বশেই দুঘা বসিয়ে দেয় তখন কি হবে? ওই হাড় গিলে শরীরের শক্ত মার হজম করতে পারবে? এদিকে ছুটতে ছুটতে হাঁপিয়ে গেছে শীতল, মুখ থুবকে পড়ে যাওয়ার উপক্রম। বড় মাকে আসতে দেখে ভরসা পেল। পায়ের গতি একটু শিথিল করা মাত্রই পায়ের পেশি বরাবর বাড়ি বসিয়ে দিয়ে দিল শুদ্ধ। বাড়িটা জোরে দিয়েছে বলার অপেক্ষা রাখে না। তীব্র যন্ত্রণায় সে পা ধরে ও মা গো বলে চিৎকার করে সেখানেই বসে পড়েছে। শুদ্ধ আর এক ঘা বসানোর আগেই সীতারা চৌধুরী দ্রুত বেগে চেলাকাঠ ধরে নিয়ে বললেন, ছেড়ে দে বাপ, কি করেছে মেয়েটা? এটুকু বাচ্চা মেয়েকে চেলাকাঠ দিয়ে কেউ মারে? মরে যাবে তো মেয়েটা। যাক মরে যাক, এরকম বেয়াদব থাকার চেয়ে না থাকাই ভালো। কিন্তু কি করেছে সে, বলবি তো নাকি? সকাল সকাল ঘুম থেকে উঠে ডাকাতের মতো রুদ্ররূপ ধরলি কেন? হ্যাঁ? এ কথা বলতে বলতে উনি ছেলেকে একটু দূরে সরাতে চাইলেন, কিন্তু শক্তপোক্ত দেহের পুরুষালী দেহটাকে একটা পাও নড়াতে পারলেন না। সে এখনো তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শীতলের দিকে। এদিকে কাঁদতে কাঁদতে পেছন থেকে বড় মাকে ঝাপটে ধরেছে শীতল। মাত্র একটা বাড়ি খেয়ে হাউমাউ করে কাঁদছে, চোখ মুখ লাল করে ভয় সিটিয়ে আছে বড় মার পেছনে। ফাটা বেলুনের মতো চুপসে গেছে এক বুক সাহস। শুদ্ধর আগে ফুঁসছে, আরেকটা বাড়ি দেওয়ার জন্য হাত নিষ্পিস করছে, কিন্তু সীতারা চৌধুরী হাত ধরে থাকায় পারছে না। তাকে কাঁদতে দেখে শুদ্ধ আরেকটা দেওয়ার জন্য মাকে সরাতে গেলে শীতল কাঁদতে কাঁদতে বলল, আর করবো না ভাইয়া, এবারের মতো মাফ করে দাও। আর করবি কিনা পরের হিসাব, এখন করলি কেন? বারণ করেছিলাম না? বলেছিলাম চৌধুরী নিবাসী মেয়েরা এত সস্তা না। সস্তা মেন্টালিটি দেখাতে চাইলে বাসার বাইরে বেরিয়ে যেতে। বলেছিলাম? শুদ্ধ ধমকে কেঁপে উঠল শীতল। বড় মাকে ধরে পরপর মাথা নাড়ালো, অর্থাৎ শুদ্ধ বারণ করেছিল। তাকে মাথা নাড়ানো দেখে শুদ্ধ মায়ের হাত ছাড়িয়ে সাইড থেকে আরেকটা বসালো শীতলের পিঠে। তখন সারাফত চৌধুরী কয়েক ধাপ এগিয়ে গুরুগম্ভীর সুরে বললেন, বাড়ির মেয়ের গায়ে হাত তোলা এ কেমন বিহেভিয়ার শুদ্ধ? এর আগে বারণ করেছিলাম না তোমাকে? মেয়েরা বড় হচ্ছে, যখন তখন গায়ে হাত তুলবে না। বাড়ির মেয়েটা যদি অবাধ্য হয় শুধু মার কেন প্রয়োজন? গলায় ফাঁস দিয়ে সিলিংয়ে ঝুলিয়ে রাখবো। বড় ভাইয়ের কথা শুনে শখ আর স্বর্ণ গুটিয়ে গেল। ভয় একে একে
অপরের মুখ চাওয়াচাই করলো, কারণ তারাও সদ্য প্রেমে মজেছে। একথা যদি শুদ্ধ জানে, ওদের মেরে শুটকি করে রোদে শুকাতে দেবে। বেঁচে থাকলে অনেক অনেক প্রেম করা যাবে। ছেলের কথা শুনে সারাফাত চৌধুরী খুব বিরক্ত হলেন। তার ছেলের নজরে তাকিয়ে রইলেন। এই ছেলেকে কিছু বলা না বলা দুটোই সমান। মুখ তো নয় যেন ধারালো ব্লেড, যা বলবে কাট কাট উত্তর যেন প্রস্তুতি থাকে। তবুও তিনি দমে গেলেন না। ছেলেকে শাসিয়ে বললেন, সে যতই অন্যায় করুন, সেসব দেখার জন্য আমরা আছি। তুমি কেন মারবে? কারোর অপকর্ম যদি আমার সম্মানের সামনে সামান্য ছিঁড়ে ফোটাও দাগ লাগায়, তাহলে আমি তাকে ছেড়ে দেব না, সে হোক বাবা মা কিংবা কাজিন। একথা বলে সে শীতলের দিকে তাকালো। ভয় পেয়ে শীতল সিটিয়ে গেল বড় মার পেছনে। শুদ্ধ তখন অপর হাতে থাকা শীতলের মোবাইলটা সজোরে আছাড় মারল মেঝেতে। মোবাইলটা ভেঙে চুরে থান থান হয়ে ছিটিয়ে গেল চারদিকে। শখের মোবাইলের করুণ দশা দেখে শীতলের কান্নার গতি বাড়ল। কত কেঁদে কেটে ফোনটা কিনেছিল সে, অথচ এই বর্বর লোকটা ফোনটার জান কবজ করে নিল। তখন সারাফাত চৌধুরী কিছু বলার আগে সাফওয়ান চৌধুরী শুদ্ধকে জিজ্ঞাসা করলো, কি করেছে শীতল? মারছিস কেন, বলবি তো নাকি? শুদ্ধ নিজের মুখে কিছু বলল না। বাধ্য হয়ে শীতলে ফোপাতে বলল, টিক 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 টিকটক করেছি। তার অর্ধেক কথা লুকাতে দেখে শুদ্ধ ভ্রু বাঁকিয়ে তাকাতে পুনরায় বলল, 4 দিন হলো একটা প্রেমও করছি। এ কথা শুনে উপস্থিত সকলে বিস্মিত নজরে গিয়ে পড়ল শীতলের দিকে। বলে কি এ মেয়ে, মাথা ঠিক আছে এর? তখন শুদ্ধ স্বর্ণ আর শখের দিকে তাকিয়ে কড়া কণ্ঠে শোধালো, তোরা জানতি না? দুবোন এবার ভয়ে গুটিয়ে গেল। ভয়ার্থের ছাপ তাদের চেহারায় ফুটে উঠল। কথা তারা জানতো। শীতলের পেট পাতলা যেটাই করুক তাদের বলে দেয়। তাদের মুখ দেখে শুদ্ধ যা বোঝার বুঝে গেল। এরা তিনজনই এক ঘাটের মাঝি। এদের খবরও তার জানা আছে। একজন প্রেম করে টিউশন টিচারের সঙ্গে, আর একজন ইউনিভার্সিটির একই ডিপার্টমেন্টের ছেলের সঙ্গে। এই দুটোকেও একটা শিক্ষা না দিলে হবে না ভেবে ওদের দিকে তেড়ে গেলে সাফওয়ান চৌধুরী থামালেন। তিনজনকে খুব বকলেন। মেজ বাবার বকা শুনে শখ স্বর্ণ শীতল মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অতঃপর একদিকে পরিস্থিতি সামলে নাস্তার পর্ব শেষ করে যে যার কর্মক্ষেত্রের উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। সারাফাত ও সাফওয়ান চৌধুরী ওনাদের অফিসে চলে গেলেন। ওনারা নিজস্ব আলাদা আলাদা ব্যবসা দেখাশোনা করেন। শাহাদাত চৌধুরী আর্মির অফিসার, কিছুদিনের জন্য ছুটিতে এসেছেন। বর্তমানে আছেন চট্টগ্রামে। সারাফাত চৌধুরী বাড়ির বড় কর্তা। উনার সহধর্মিণী সিতারা চৌধুরী এবং তার 3 সন্তান, সায়ন, শুদ্ধ, শখ। সায়ন পরিবারের বিরুদ্ধে গিয়ে রাজনীতি বেছে নিয়েছে। বলা যায় বড় মাপের রাজনীতিবিদ সে। শুদ্ধর পড়াশোনা চলমান এবং সে একজন গবেষক। সে ঢাকায় থাকে। সুযোগ বুঝে 2-4 দিনের জন্য বেড়াতে আসে। আর শখ অনার্স শেষ বর্ষের ছাত্রী। শাওন চৌধুরী এই বাড়ির মেজকর্তা। তার সহধর্মিণী সিরাত, তাদের যমজ ছেলে সৃজন ও সাম্য, তাদের বয়স 12 বছর। ওদের দুজনের চেহারা একই রকম, চট করে তাকিয়ে আলাদা করা মুশকিল। জন্মগতভাবে তাদের দুজনের চোখেই সমস্যা, বিধায় চশমা পরতে হয় দুজনকেই। রোগশোকও হয় একসাথে। সকালে একজনের জ্বর এলে 2-1 ঘন্টার মধ্যে আরেকজনের গা গরম হবেই, মিস হওয়ার স্কোপ নেই। তাই একজন অসুস্থ হওয়া মাত্র সিরাত মানসিকভাবে প্রস্তুত নেয় আরেকজনের সেবা শুশ্রূষা করার। তবে তারা স্বভাবে হয়েছে উল্টো। একজন উত্তর মেরু তো আরেকজন দক্ষিণ মেরুর। শাহাদাত চৌধুরী হচ্ছেন এই বাড়ির ছোট কর্তা। ওনার সহধর্মিণী সিমিন, তাদের 2 মেয়ে স্বর্ণ ও শীতল। স্বর্ণ অনার্স 2য় বর্ষের ছাত্রী। শীতল সবে কলেজে পা দিয়েছে। শাহাদাত চৌধুরী চাকরিস্থল চট্টগ্রাম, সেখানেই থাকেন। স্ত্রীসহ মেয়ে দুটোকে সবার সঙ্গে চৌধুরী নিবাসে থাকেন। তারা এই বাড়ি থেকে 1 পা নড়তে ইচ্ছুক নন। ধরা বাঁধা নিয়মে নাকি খাপ খাওয়ানো তাদের পক্ষে নাকি সম্ভব নয়। একথা শুনে উনিও কিছু বলেন না, কারণ ওনার অনুপস্থিতিতে স্বর্ণ বা শীতল কম আদর পায় না। বরং সারাফাত ও
সাফওয়ান চৌধুরী সহ বাড়ির প্রত্যেকটা সদস্য একটু বেশি ভালোবাসে তাদের। সিতারা, সিরাত, সিমিন তিন যা যত্ন করে আগলে রাখে পুরো চৌধুরী পরিবারকে, সব মানিয়ে নেয় নিজেদের মতো করে। তবে মজার ব্যাপার, এই চৌধুরী নিবাসে প্রত্যেকটা সদস্য নামের শুরু স অথবা তালব্য স দিয়ে, যেটা সচরাচর কোথাও শোনা যায় না, দেখাও যায় না। সায়ন রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতে খেয়াল করে শীতল কান ধরে দাঁড়িয়ে আছে। তার শাস্তি এখনো শেষ হয়নি। ড্রয়িং রুমে শুদ্ধ বসে তাই পালাতে পারছে না। সে শীতলের দিকে তাকিয়ে খ্যাক খ্যাক করে হেসে বলল, আর ছেলে পেলি না? শেষে কিনা ডেন্ডিখোরের প্রেমে পড়লি? শীতল মুখ তুলে তাকালো। পায়ের ব্যথায় জান যায় যে অবস্থা। সায়নকে হাসতে দেখে রাগ হলো খুব। কথায় তাকে বাঁচিয়ে বড় ভাইয়ের দায়িত্ব পালন করবে তা না করে দাঁড়িয়ে দাঁত কেলিয়ে হাসছে। মির্জাফরের দল এক একটা সময় আর তারও আসবে। সায়নের হাসি সহ্য হলো না, তাই শীতলও খ্যাক করে বলল, কে ডেন্ডিখোর? সে মোটেও ডেন্ডিখোর না। একথা শুনে সায়ন হো হো করে হেসে ফেলল। তখন তাদের কথার মাঝে সিরাত অর্থাৎ শীতলের মেজো মা এসে উপস্থিত হলেন। উনি সায়নের উদ্দেশ্যে বললেন, ডেন্ডি কে রে বাপ? ডেন্ডি এক ধরনের আঠা, ডেনড্রাইট অ্যাডহেসিভ নামের আঠাকে ছোট করে ডেন্ডি বলে। ইলেকট্রনিক যন্ত্রপাতি, ডিভাইস, চামড়া এবং প্লাস্টিকের পণ্য জোড়া লাগানোর কাজে ব্যবহার হয় ডেন্ডি। এটা এখন নেশা হিসেবে বেছে নিয়েছে অনেক। সায়নের কথা চোখে সিরাতের চোখ কপালে উঠে গেল। উনি আঁতকে উঠে বললেন, হ্যাঁ রে শীতল, শেষে কিনা আঠাখোরকে পছন্দ হলো তোর? ব্রেকআপ করে ফেল মা, আঠাখোর জামাই চাই না আমাদের। আঠা দিয়ে জামাই আপ্যায়ন করে কিভাবে তাও তো জানি না। মেজমায়ের কথা শুনে সায়নের হাসি বেড়ে গেল। সে হাসতে হাসতে বলল, কেন মেজমা, আঠা দিয়ে সব আইটেম বানাবা? আঠার পোলাও, আঠার কোরমা, আঠার রোস্ট, আঠার কালাভুনা। আমাদের শীতলের ইউনিক জামাই বলে কথা, তাকে ইউনিক আপ্যায়ন না করলে চলে? কথা বলে সায়ন আবারও হাসতে লাগলো। খাবারের আইটেমের কথা শুনে সিরাত মুখ কুঁচকে নিলেন, আর শীতল বিরক্ত হয়ে তাকিয়ে রইল। বড় ভাইগুলো কাজই হলো ছোট বোনদের বফের ভুল ধরা। কি যে মজা পায় কে জানে। তবে বাড়ির সবাই জেনে গেছে দেখে সেও ভেবে নিল আজই ব্রেকআপ করে নেবে, নয়তো শুদ্ধ ভাই চেলাকাঠ ভাঙবে তার পিঠে।